নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুদের আমার প্রচেষ্টা চ্যানেলটিতে স্বাগত। এখানে আমি নানা স্বাদের গল্প পাঠ করে শোনাবো। আর আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমার প্রথম গল্প সমরেশ মজুমদারের লেখা ফুলের মধ্যে সাপ। রাস্তাটা যেখানে ঘোড়ার নালের মতো বাঁক মেরেছে সেখানে পৌঁছে বুক জুড়িয়ে গেল অশ্বিনীর। আর কত লোক, যেদিকে তাকাও গিজ গিজ করছে। টুরিস্ট বাসগুলো এখনও আসছে আর মানুষগুলো লাফিয়ে নামছে বালির ওপরে। এত বড় বালির চর এখনই ভরভরন্ত। শীত শুরুর রবিবারে অবশ্য ভিড় হয়ই, কিন্তু এত মানুষ কল্পনা করেনি অশ্বিনী। এখন মাত্র 9টা বাজে, একটু আগে ভো বেজেছে। অন্তত ঘন্টা 5 সময় আছে হাতে। 5টা খদ্দের বধ করতে পারলে 50 টাকা। তার 20 টাকা যাবে বিনোদ মাইতির দোকানে। বেটা আজও চেঁচিয়ে গেছে, অনেক বাকি হয়ে আছে খাতায়। 20 টাকা দিতে হবে রাবণের গোষ্ঠীর পেট ভরাতে, আর 10 টাকার সন্ধেবেলায় ফুর্তি। 50 টাকা রোজ হলে তো বর্তে যেত সে। ছুটির দিন কিংবা রবিবারে যদি 10 ক্রোশের মধ্যে কোনো হাঁচি না পড়ে তো জমে গেল, নইলে 10 টাকা আয় করতে লাল সুতো বেরিয়ে যায়। পিচের রাস্তা ছেড়ে বালির চরে নেমে এলো অশ্বিনী। এখন যারা জলে নেমেছে তারা ওর খদ্দের নয়। একটু রুয়ে শোয়ে আরাম করে যারা হাঁটু জলে স্নানে নামে তাদের জন্য 10:30 পর্যন্ত অপেক্ষা করে অশ্বিনী। তারপর হোটেলে হোটেলে খদ্দের খুঁজতে হয়। সেই সব সাহেব মেমরা যারা সমুদ্র দেখতে আসেন অথচ স্নান করেন শাওয়ারের তলায়, তাদের মাসাজ করতে পারলে দিনটা ভালো যায়। মাঝারি কাঠের বাক্সটায় শিশি আছে 4টে, 3 রকমের তেল আর একটায় আতর আছে, ছোট তোয়ালে এবং আয়না। 30 টাকার এই সম্পত্তিতে বেশ চলে যায়। অশ্বিনী চারপাশে তাকালো। লম্বা রোগা শরীরটার সব কটা হাড় গোনা যায়। নীল হাফ প্যান্টের ওপর নীল গেঞ্জি। দাড়িটা কামায় রোজ। বিড়ি খায় না, ওতে বড় মানুষদের কষ্ট হয়। বায়ুটা শরীরে থেকে যায়, কিন্তু খৈনি খায়। এই সময় একটা অ্যাম্বাসেডার এসে দাঁড়ালো। লক্ষ্য করলো অশ্বিনী। বেশ মোটা 3 জন নামলো গাড়ি থেকে। একজন মহিলা আর 2 জন পুরুষ। পুরুষ দুটোর শরীরে ধুতির ওপরে গেঞ্জি আর তোয়ালে। অশ্বিনীর চোখ ছোট হয়ে গেল। এরা চটপট জলে নামবে না। ড্রাইভার একটা বড় 17 ইঞ্চি নিয়ে সামনে সামনে হাঁটছে। ভিড় থেকে সামান্য দূরে সেটাকে বালির ওপর বিছিয়ে বসলো ওরা। সকালবেলার ঢেউয়ের তেজ বিষ ছাড়া সাপের মতো। রাতের ফোসফোসানি এখন আর নেই। অশ্বিনী সমুদ্রের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে দলটার সামনে গিয়ে অভ্যস্ত গলায় বলল, মাসাজ সাব, মাসাজ। সবচেয়ে মোটা লোকটা তখন হিন্দিতে জ্ঞান দিচ্ছিল। এখানে নামলে সোজা তুমি অস্ট্রেলিয়ায় চলে যেতে পারো, তবে এর চেয়ে ভালো বীজ হলো গোপালপুর। অশ্বিনী আবার বলল, মাসাজ সাব, মাসাজ। এবার মোটা লোকটা তার দিকে ঘাড় ফেরালো। কি চাই তোমার? কাছে এগিয়ে গেল অশ্বিনী। মাসাজ করে দেব সাব, ইন্ডিয়ান স্টাইল, আমেরিকান স্টাইল। এমন ম্যাসাজ আর কেউ করতে পারে না। আপনার আরাম হবে, খিদে পাবে, রাতে ঘুম আসবে, কাজ করতে উৎসাহ আসবে। পা থেকে মাথা 10 মিনিট 2 টাকা, আধ ঘন্টা 5 টাকা, ঘন্টা 10। একবার ট্রাই দেবেন সাব? মোটা লোকটা তার সঙ্গিনীর দিকে তাকালো। মাসাজ করালে মন্দ হয় না, কি বলো? দ্বিতীয় পুরুষটি বলল, বহুত কুতকুত লাগে। অশ্বিনী ততক্ষণে হাঁটু মুড়ে বসেছে। স্যার, মাসাজ হলো সবচেয়ে সেরা ব্যায়াম। আপনি ব্যায়াম করছেন অথচ আপনাকে এক ফোঁটা পরিশ্রম করতে হচ্ছে না। আমার মাসাজ নিয়ে জলে নামুন, দেখবেন আরাম কাকে বলে। সিলভার জুবিলি এক্সপিরিয়েন্স সাব। কথা বলতে বলতে বাক্সের ডালা খুলে ফেলল সে। আধা ঘন্টা 2 টাকা দেব, মোটা লোকটা বললে। মরে যাব সাব, ফিক্স রেট, এর নিচে পোষায় না। আরে থোড়া তো কনসেশন করো। ঠিক है 4 रुपया। বহনিটা হাতছাড়া করতে চাইল না অশ্বিনী।
গেঞ্জি খুলিয়ে লোকটাকে শোয়ালে সে। বিশাল থলথলে চেহারা দেখে তার আরাম হলো। আঙুলে বেশি জোর দিতে হবে না। খানিকটা তেল উপুড় করে ঢেলে দিল পিঠে। সাহেবের মনে হচ্ছে পেটে খুব বাতাস হয়। মোটা লোকটা কিছু বলার আগেই সঙ্গিনী মাথা নাড়ল। হাঁ, হজম হয় না ভালো, সব মেরামত করে দিচ্ছি। তবে একটা কথা, কাউকে বলবেন না অশ্বিনী 4 টাকায় শরীরে হাত দিয়েছে। এবার আঙুল চুলছিল তার। মোটা লোকটা উপর হয়ে শুয়ে পড়ল। আউট দাবাও। অশ্বিনী বলল, হবে সাব, আস্তে আস্তে জোরে, প্রথমে তো আলাপ সারতে হবে, ঝালা আসবে সব শেষে। আপনিও করিয়ে দেখুন না সাব। দ্বিতীয় লোকটি মাথা নাড়ল। এসব আমার পছন্দ হয় না। তারা চল, আমরা একটু ঘুরে আসি। এ কালা তো এখন আধ ঘন্টা এখানে শুয়ে থাকবে। মোটা লোকটা সঙ্গে সঙ্গে আপত্তি জানালো। আরে কোথায় যাচ্ছ তোমরা? তারা বলল, আতি হ্যাঁ জি। মোটা লোকটা আবার বালিতে মুখ গুজল। আধ ঘন্টা পরে যখন হাত থামালো অশ্বিনী, তখন লোকটা ঘুমোচ্ছে। দ্বিতীয় লোকটা আর সঙ্গিনী এখনও ফেরেনি। অনেক কষ্টে 4টে টাকা আদায় করে আবার হাঁটতে শুরু করলো সে। 11টা নাগাদ মাত্র 9 টাকা রোজগার হলো অশ্বিনীর। দিনটার গতিক সুবিধের নয়। গ্রামে ফেরার মুখে দোকানদারকে 20 টাকা আজ দিতেই হবে। ঝাউবনের দিকে এগিয়ে গেল সে। আজকালকার ছেলে ছোকরারা কিছুতেই ম্যাসাজ করায় না। যত দিন যাচ্ছে তত খদ্দের কমছে। মধ্যবয়সী মানুষ ছাড়া কেউ আর তাকে পাত্তা দেয় না। এবার হোটেলগুলোতে টহল মারতে হয়, কিন্তু ওখানে খদ্দের পেলে পেয়ারাগুলো কমিশন খায়। অবশ্য তেমন খদ্দের পেলে কোনো লোকসান নেই। এই সময় লোকটাকে দেখতে পেল সে। কোট প্যান্ট পরা, টাই আছে গলায়, আর মাথায় বারান্দা টুপি। চুরুট খেতে খেতে লোকটা তাকেই লক্ষ্য করছে। এরা তার খদ্দের নয়, সমুদ্র দেখতে এসেছে। এখানে কোট প্যান্ট খুলে মাসাজ করাবে না? অশ্বিনী দেখল দুটো সাহেব যেন প্রায় উদ্দাম হয়ে বালিতে শুয়ে রোদ পোয়াচ্ছে। এদের যদি রাজি করানো যায় তাহলে দাওটা মোটা হতে পারে। অশ্বিনী কাছে গিয়ে দাঁড়ালো। মাসাজ সাব, মাসাজ। লোকটা হাত নাড়ল। নো মাসাজ, ও ডোন্ট নিড ইট। শেষ কথাটা বোঝার উপায় ছিল না, কিন্তু প্রথমটা থেকেই অর্থ ধরতে পারল অশ্বিনী। গাছগুলোর দিকে তাকালো সে। জোড়ায় জোড়ায় বসে সমুদ্র দেখছে। ওখানে গিয়ে কোনো লাভ হবে না। ফিরে আসছিল এমন সময় লোকটা ডাকল, এই! বারান্দা টুপির সাহেবটার মুখে চুরুট। অশ্বিনী দ্রুত কাছে গেল। ইয়েস সাব। মাসাজ করো? ইয়েস সাব। সিলভার জুবিলি ইয়ার সাব। আমার মতো মাসাজ এখানে কেউ করতে পারে না। তাই নাকি? এসো আমার সঙ্গে। পুলকিত হলো অশ্বিনী। সাহেব একবারও জিজ্ঞেস করল না তার দক্ষিণা কত। আধ ঘন্টার জন্য 15 টাকা বললে কেমন হয়? অশ্বিনী মনে মনে হিসাব করতে লাগলো। ক্রমশ সে সাহেবের পেছনে পেছনে বালিয়াড়ি ছেড়ে পিচের রাস্তায় উঠে গেল। সাহেব কোনো কথা বলছে না, এমনকি সে যে পেছনে আসছে তাও লক্ষ্য করছে না। অশ্বিনী খুশি হলো। এইসব মানুষই মেজাজি হয়, টাকা দেবার সময় আঙুলে বাদ ধরে না। কিন্তু সাহেব যাচ্ছে কোথায়? অশ্বিনীর বুক ছ্যাঁত করে উঠল। ওই হোটেলে তাদের ঢোকা নিষেধ। তাদের মানে যে কোনো ফেরিওয়ালার। তার কাজটা কি সেটা না বুঝেই ওরা ওকে ফেরিওয়ালার দলেই ফেলেছে। যদি সে ভেতরে ঢুকতে না পায় তাহলে সাহেবের কাজটা করবে কিভাবে? অশ্বিনী ছুটে গিয়ে সাহেবের পাশে দাঁড়ালো। সাব, আপনি কি ওই হোটেলে যাচ্ছেন? ওখানে আমাদের ঢোকা নিষেধ করেছে। কেন? সবাই এসে ট্যুরিস্টদের বিরক্ত করে তাই। ও, তা তুমি তো বিরক্ত করছো না। সাহেব এগিয়ে গেলেন। যথারীতি হোটেলের গেটেই তাকে আটকে দিল। তার বাক্সটা খপ করে ধরে দারোয়ান বলল, এই কাহা যাতা হ্যায়? সাহেব ঘুরে দাঁড়ালেন। ওকে আমার দরকার, ছেড়ে দাও। দারোয়ানও জানালো, হোকার লোক কো আন্দাজ জানা মানা হ্যায় সাব। সাহেব বললেন, একে চিনে রাখো, তেমন কিছু হলে তো ধরতেই পারবে। দ্বিতীয়বার বাধা পেল কাউন্টারে। সাহেব হেসে বললেন,
আমি নিয়ে যাচ্ছি। যে ছেলেটা মাসাজ করে তাকে নিয়ে আসিনি বলেই প্রবলেম হচ্ছে। আপনারা একে চেনেন তো? কাউন্টারের লোকটি মাথা নাড়ল। সাহেব ইঙ্গিত করল তাকে অনুসরণ করতে। হোটেলের বড় বাড়িতে সাহেব ওঠেনি। অশ্বিনীর মন কুলকুলিয়ে উঠল। মা কালী, জগদম্বা, তোমার কৃপা গো। ওই পেছন দিকের বাগানে যেখানে সাহেব যাচ্ছে, সেখানে যে কটেজগুলো আছে তাতে শুধু বড়লোকদের বড়লোক থাকে। বাগানে বেশ ফুল ফুটেছে, মৌমাছি উঠছে, গন্ধ ছড়িয়েছে খুব। অশ্বিনীর হৃদয় প্রফুল্ল হলো। কটেজে ঢুকে বেল বাজালেন সাহেব। তখন জানলায় একটি মুখ এবং তারপর দরজা খুলে গেল। ও ডিয়ার, তুমি আমাকে ফেলে কোথায় চলে গেলে? আমার খুব কষ্ট হচ্ছিল। মেম সাহেবের কানের কাছে ঠোঁট ঘষে আদর করলেন সাহেব। একটু কষ্ট না হলে তুমি তো আমাকে বেশি ভালোবাসবে না ডার্লিং, মাই লিটল মুনিয়া সোনা। দু হাতে সাহেবকে জড়িয়ে ধরতে গিয়ে মেম সাহেব অশ্বিনীকে দেখতে পেলেন। এ কে? কে বলো তো? কাল সারাদিন বলছিলে শরীরটার যত্ন নিতে পারছো না, এখানে এসে। তা আজ সি বিচে এই লোকটাকে দেখলাম মাসাজ করতে। বিউটিফুল। ওর আঙুলগুলো যেন সারা শরীরে হারমোনিয়ামের রিড বাজায়। দুটো লোক তো ঘুমিয়ে পড়ল আমার সামনে। হি ক্যান হেল্প ইউ। অশ্বিনী বিগলিত। এমন করে কেউ কখনো তার প্রশংসা করেনি। এবার থেকে খদ্দের ধরার সময় হারমোনিয়ামের ব্যাপারটা বলতে হবে। মেম সাহেবের দিকে তাকিয়ে আছে অশ্বিনী। এমন সুন্দর শরীরে সে কোনো দিন দেখেনি। 25 বছরে অনেক শরীর দেখেছে, বুড়ি যুবতী অনেকের শরীরে মাসাজ করেছে, কিন্তু এ যেন সাক্ষাৎ সরস্বতী। আহা! সচকিত হয়ে সে মাথায় হাত ছোঁয়ালো। আমার মতো মাসাজ কেউ করতে পারে না মেম সাহেব। ইন্ডিয়ান স্টাইল, আমেরিকান স্টাইল। আপনার আরাম হবে, খিদে পাবে, রাতে ঘুম আসবে। কথাটা শোনা মাত্র মেম সাহেব খিলখিলিয়ে হাসলেন। ইজ ইট? ও হানি, ইউ আর সো সুইট। সাহেবকে একটু আদর করে মেম সাহেব বললেন, ওকে বলো সাবান দিয়ে ভালো করে হাত ওয়াশ করতে, আমি রেডি হয়ে নিচ্ছি। সাহেব দেখিয়ে দিলেন কোথায় বেসিন, কোথায় সাবান। এরকম পিটপিটানি কারো কারো থাকে, এসব ধরতে নেই। পরিষ্কার হয়ে বাক্সটা নিয়ে মেম সাহেবের ঘরের সামনে দাঁড়ালো অশ্বিনী। টাকা পয়সার কোনো কথা এখনো পর্যন্ত হয়নি। নিজেকে শাসন করল সে। অত লোভ বড় খারাপ। মেম সাহেবের পোশাক দেখেই বোঝা যাচ্ছে যার পয়সা এদের হাতের ময়লা। না চাইলে হয়তো বা যা পাওয়া যাবে তা কল্পনার বাইরে। সাহেব তাকে ভেতরে ডাকল। দম বন্ধ হয়ে গেল অশ্বিনীর। এ কি দেখছে সে? এত সুন্দরী কোনো মেয়ে হয়? অশ্বিনী জানে ওটাকে বিকিনি বলে। লাল আঁটো দুটো কাপড় মাখনের মতো শরীরে চেপে বসেছে। তাকালে দৃষ্টি পিছলে যায়। কোলের ওপর একটা বালিশ নিয়ে মেম সাহেব ঘাড়ের ওপর সাপের মতো লুটিয়ে থাকা চুলগুলো নিয়ে খেলা করছিলেন। বুকের মধ্যে বাতাস ছিল না অশ্বিনীর, আর শরীর ঝিমঝিম করতে লাগল। সাহেব একটা সোফায় বসেছিলেন। কি দিয়ে তুমি মাসাজ করবে দেখি? উবু হয়ে বসে কাঁপা হাতে বাক্সটা খুলল অশ্বিনী। শিশিগুলো এবং তোয়ালে দেখালো। সঙ্গে সঙ্গে মেম সাহেব নাক কুঁচকে বসলেন। নট দ্যাট টাওয়েল। ইস, তেল চিটচিটে হয়ে গেছে। তুমি এই টাওয়েলটা ইউজ করবে। হাত বাড়িয়ে তোয়ালে ছুঁড়ে দিলেন মেম সাহেব। সাহেব জিজ্ঞাসা করল, ওটা কিসের তেল দেখি? শিশিগুলো একে একে তুলে ধরল অশ্বিনী। একটা তেল সে নিজে যত্ন করে বানায়, এতে হাড় শক্ত হয়। কথাটা শুনে সাহেব শিশিটা নিয়ে নাকের কাছে তুললেন। নট ব্যাড স্মেল। শুরু করো। প্রথমে কি করতে হবে? উপর হয়ে শুয়ে পড়ুন। ইউ গেস্ট লস্ট ডার্লিং। হেসে উপর হয়ে শুয়ে পড়লেন মেম সাহেব। সাহেব ক্যারি অন গোছের কিছু বলে পাশের ঘরে চলে গেলেন।
আঙুলে তেল লাগিয়ে মেম সাহেবের মাখনে চাপ দিল সে। আহ, আঙুলগুলো ডুবে যাচ্ছে যেন। মেয়ে মানুষের শরীর এত রহস্যময় হয়। সঙ্গে সঙ্গে নিজেকে শাসন করল অশ্বিনী। না, বেচাল নয়, তোমার কর্তব্য তুমি করো। চোখ বন্ধ করল সে। সিলভার জুবিলির অভ্যাস, আঙুল ঠিক চলতে শুরু করলো। একটু পরে আর মেম সাহেবের নরম মাখন শরীর নয়, লাল বিকিনির রহস্য নয়, একটি মানুষের শরীরে পৃথিবীর শ্রেষ্ঠ আরাম দেবার সাধনায় মগ্ন হয়ে গেল শুধু 10টা আঙুলের কারুকাজে। তার হাত যখন সরে এলো শরীর থেকে, তখন মেম সাহেব নিশ্চল, মৃদু নিঃশ্বাস পড়ছে। চকচকে শরীরটা পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়েছে। তোয়ালেটা মেম সাহেবের শরীরে বিছিয়ে দিয়ে বাক্স নিয়ে উঠে দাঁড়ালো সে। আর তখনই সাহেবকে দেখতে পেল। সাহেব বললেন, গুড, তুমি শুধু ভালো মাসাজই করো না, ব্যবহারও ভালো। তারপর পকেট থেকে ব্যাগ বের করে 2টো 20 টাকার নোট বের করে বললেন, কাল সকালে আসবে, আমরা দুপুরে বেরিয়ে যাব। প্রায় আভূমি নমস্কার করল অশ্বিনী। এতটা সে আশা করেনি। আজ তার আর কোনো সমস্যা নেই। সাহেব বললেন, ওই তেলটা মনে হচ্ছে সত্যি ভালো। মাসাজ করে কেউ ওকে আজ পর্যন্ত ঘুম পাড়াতে পারেনি। ওটা রেখে যাও। কাল তো আসছো, মাসাজ করে যাওয়ার সময় নিয়ে যেও, নইলে এখন হয়তো আবার কাউকে ওই তেল লাগাবে। খুশি মনে শিশিটা বাক্স থেকে বের করে টেবিলে রেখে দিল অশ্বিনী। বয়ে গেছে তার আজ কাউকে মাসাজ করতে। টাকা তো হলোই, কিন্তু চোখের গায়ে যে ছবিটা সেটে আছে, এখন সেটা মুছতে সে নারাজ। 8 টাকার দিশিতে প্রাণ ভরে গেল অশ্বিনীর। আজ সে কারোর সঙ্গে রাগারাগি করেনি। দোকানদারকে 20টা টাকা দিয়েছে, বউকেও দিয়েছে। এখন মাঝরাতে ঘুমের ঘোরে বউয়ের শরীরে হাত পড়তেই মনে হলো নরম মাখনের যত্ন করে তৈরি শরীরটা তার পাশেই। এই অন্ধকারে সে আদর শুরু করল, এবং তখনই বউ চাপা গলায় বলে উঠল, হঠাৎ এত যত্ন, কোন দিকে সূর্য উঠল আজ? অশ্বিনীর আঙুল থেমে গেল। পাশ ফিরে শুতে শুতে বলল, এখন রাত, সূর্য উঠবে কেন? মাসাজ করা প্র্যাকটিস করছিলাম, ঘুমো। মেম সাহেবদের গলার স্বরও শরীরের মতো রহস্যময় হয় কি করে ভাবছিল সে চোখ বন্ধ করে। 10টা নাগাদ আজ আবার সেই ঘরে। শুধু তফাৎ হলো সাহেব নেই। সাহেব গেছেন গাড়ি নিয়ে মোড়ের গ্যারেজে, কি একটা গোলমেল হয়েছে ইঞ্জিনে। মেম সাহেব বললেন, কাল তুমি আমায় ঘুম পাড়িয়ে দিয়েছিলে, ওটা কি স্টাইল? ইন্ডিয়ান মেম সাহেব। আজ আমেরিকান স্টাইল করো। ওতে কি হয়? মাথা নিচু করে অশ্বিনী বলল, ওতে শরীরে জোয়ার আসে, রক্তের ঢেউ ওঠে। সত্যি? খুশিতে চিৎকার করে উঠল, ও আই কান্ট ওয়েট, শুরু করো প্লিজ। আজ শরীরে কালো বিকিনি, শাঁখের গায়ে কালসাপ পেঁচানো। দম বন্ধ হয়ে গেল অশ্বিনীর। কোনো রকমে বলল, আমার তেলটা কোথায়? উপর হয়ে শুয়ে হাত বাড়িয়ে টেবিলটা দেখিয়ে দিলেন মেম সাহেব। শরীরে বল নেই, যেন সাপের ফনার নিচে ব্যাঙ হয়ে পড়েছে ওটা। তবু শিশিটা নিয়ে এলো সে। কাল যতটুকু তেল রেখেছিল ততটুকুই আছে। মেম সাহেব বললেন, তোমার নাম কি? অশ্বিনী। অশ্বিনী, তোমার কি ঘোড়ার মতো শক্তি? খিলখিল হাসি উঠল। আচ্ছা অশ্বিনী, তুমি তো এত মেয়েকে ম্যাসাজ করো, নিজেকে ঠিক রাখো কি করে? অশ্বিনী শিশির মুখ খুলল। রাখতে হয় মেম সাহেব, আমরা হলাম গিয়ে ডাক্তারের মতো। মেয়ে ছেলে বেটা ছেলে বনে কোনো ভেদাভেদ করতে নেই, নইলে ব্যবসা গোটাতে হবে। পেট বড় জ্বালা মেম সাহেব। আমার ইচ্ছে করছে তোমাকে কলকাতায় নিয়ে যেতে। ওখানে গেলে তোমাকে আমি বড় বড় ক্লায়েন্ট দিতে পারবো। নাও শুরু করো। হাতে তেল মাখিয়ে ছোট ছোট আঘাত দেওয়া শুরু করল অশ্বিনী।
তার চোখ বন্ধ। এখন সে ডাক্তার। আঘাত দিচ্ছে, কিন্তু মেম সাহেবের শরীরে ব্যথা লাগছে না। প্রতি শিরায় ছোট ছোট টোকা, গ্রন্থিতে গ্রন্থিতে সামান্য মোচড়। কিছুক্ষণ পরেই সাহেব এলেন, আর ততক্ষণে মেম সাহেবের সমস্ত শরীরে জোয়ার, রক্তে ঢেউ। 50 টাকা দিয়ে সাহেব তাকে বিদায় করলেন, কিন্তু শিশিটা রেখে দিলেন। এত ভালো তেল তিনি কলকাতায় নিয়ে যাবেন। মেম সাহেব তখন সত্যিকারের উত্তেজিতা। 2 হাতে সাহেবকে জড়িয়ে ধরতে গেলেন তিনি। সঙ্গে সঙ্গে 2 পা ছিটকে সরে গিয়ে সাহেব বললেন, নো ডার্লিং, আগে স্নান করে নাও, ইউ আর ওয়াইলি। তাছাড়া আমাদের দেরি হয়ে যাচ্ছে। রাত্রে ঘুম ভেঙে গেল অশ্বিনীর। তার 2টো হাত কুটকুট করছে এবং উঁচু উঁচু ব্রণর মতো কিছুতে ছেয়ে গেছে হাতের তালু 2টো। সকালে সেগুলো ঘায়ের চেহারা নিল। ডাক্তারবাবু অনেকক্ষণ পরীক্ষা করলেন, তারপর বললেন, বুঝতে পারছি না, ওষুধ দিচ্ছি, নিয়ে যা। কারণ বুঝতে পারছিল না অশ্বিনী। এই 2টো হাতের ঘা না সারলে তো খদ্দের জুটবে না। মাথা খারাপ হয়ে গেল তার। ওষুধেও কমছে না ঘা, বরং রস গড়িয়ে যেন হাড় দেখা যাচ্ছে তার। ডাক্তার বললেন, এ রোগ জীবনে দেখিনি। খারাপ মেয়েদের কাছে গিয়েছিলি? না তো। কলকাতায় যেতে হবে তোকে, বড় ডাক্তার দেখাতে হবে, নইলে খসে যাবে হাত। এখন আঙুল মুড়তে পারছে না অশ্বিনী। কিছু ধরা অসম্ভব। শেষ সম্বল বিক্রি করে বউ তাকে কলকাতার খরচ দিয়েছে। কাপড়ে মোড়া হাত 2টো নিয়ে বাসে উঠছিল সে কলকাতার জন্যে। এই কদিন সে কেবলই ভাবছে, কি করে হলো এমন? এমন কিছু তো সে করেনি যাতে হাতে এমন ঘা হয়। শেষবার ম্যাসাজ করেছে মেম সাহেবকে নিজের তৈরি তেল দিয়ে। ওই তেলে চিরকাল সে ম্যাসাজ করে এসেছে। এতদিন তো কিছু হয়নি। আর তখনই তার খেয়াল হলো শিশিটার কথা। সাহেব ওটা নিয়ে গেল কোথায়? কেন? সাহেব ওটাকে একদিন নিজের কাছে রেখে দিয়েছিল। চটপট বাস থেকে নেমে এলো সে। চোরের মতো হোটেলের পেছনের দরজা দিয়ে সে কটেজের কাছে চলে এলো। এখনও এদিকে নতুন বোর্ডার আসেনি। বেয়ারা তাই এপাশে নেই। কটেজের দরজা বন্ধ। ঠিক পাশেই ময়লা ফেলার ড্রামটা চোখে পড়ল। ঝুঁকে পড়ল তাতে অশ্বিনী। ছেঁড়া কাগজ, দামি তোয়ালে আর শিশিটা এখনও পড়ে আছে। সাহেব এটা কলকাতায় নিয়ে যায়নি তাহলে? অনেক চেষ্টা করে শিশিটা ধরতে পারল সে। ওপরে তেল ভাসছে। তলায় ওটা কি? তার তেল তো কখনো কাটে না। এবং তখনই আঁতকে উঠল অশ্বিনী। কলকাতার বাসে অশ্বিনী বসেছিল চোখ বন্ধ করে। তার কাপড়ে জড়ানো হাতে তখন প্রচণ্ড যন্ত্রণা। কাঁধের ব্যাগে একটা দামি তোয়ালে আর সেই শিশি। হাত সারুক বা না সারুক, ওই শিশি সে উবুর করে দেবে একটা মানুষের ওপর। অমন মাখনের মতো স্বপ্নের শরীরে যে মানুষটা প্যাচ কষে রক্ত গড়ানো ঘা করে দিয়েছে, সে তো ওই তেল সর্বাঙ্গে মাখিয়ে দিয়েছিল। একটা ফুলের বাগান নরক কুণ্ডে পরিণত হয়ে গেছে এতক্ষণে। পাষণ্ডটির সন্ধান তাকে করতেই হবে। কলকাতার মুখ বড্ড বড়, তাই 1 মাস পরে একটা পুরো হাত, 3টে অন্য হাতের আঙুল খুইয়ে সুস্থ অশ্বিনী প্যাকাটির মতো দুর্বল শরীরে মনুমেন্টের নিচে সমুদ্র সৈকতের বাস ধরবে বলে এসে ব্যাগ থেকে শিশিটা বের করল। তারপর ওই 2টো আঙুলেই সে বিষাক্ত তেলটাকে উপর করে দিল কলকাতার ওপর।